পি অরবিটালের জ্যামিতিক আকৃতি নিচের কোনটির মতো? পি অরবিটাল জ্যামিতিক আকৃতি ডাম্বেল আকৃতি। বৃত্তাকার বা বর্তুলাকার এটা হচ্ছে এস অরবিটালের আকৃতি। ডাবল ডাম্বেল হচ্ছে ডি অরবিটালের আকৃতি। নিচের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর মধ্যে কোনটি পি ব্লক মৌল? ৩ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা লিথিয়াম, যার ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। শেষ ইলেকট্রনটা এস অরবিটালে পৌঁছেছে, সো এটা এস ব্লক মৌল। 11 প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটা সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস নিয়ন 10, দেন 3s1। শেষ কক্ষপথে 3s অরবিটালে একটি ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে সোডিয়ামও এস ব্লক ভুক্ত মৌল। 33, সো 33 এটা মেবি আর্সেনিক। আর্সেনিকের হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টন হচ্ছে ক্রিপ্টন হবে না, আর্সেনিক। সো আর্সেনিকের জন্য আমরা আর্গন 18 নিতে পারি। আর্গন মৌল, আর্গন দেন 4s2, এখানে হয়েছে 20, দেন 3d10, 18 আর 2, এখানে 18, এখানে 2, 18 2 20, এরপর 30 আরো 3, তাহলে হচ্ছে 4p3, 4p3। এখানে শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করতেছে, তাহলে এই 33 বা এই আর্সেনিক মৌলটা হচ্ছে পি ব্লকভুক্ত মৌল। আর এখানে 43, এটা হচ্ছে ক্রিপ্টন দিয়ে করা যাচ্ছে, ক্রিপ্টন হচ্ছে 36, ক্রিপ্টন হচ্ছে 36, দেন 36 পড়ছে হচ্ছে 4p6, দেন 5s2, এখানে 36 38, এরপর আরো 5 লাগবে, 5s2 4d, 36 38, দেন আরো লাগবে হচ্ছে 5, সো 4d5। শেষ ইলেকট্রনটা ডি অরবিটাল প্রবেশ করতেছে, তাহলে এটা হচ্ছে ডি অরবিটাল ভুক্ত মৌল। যে হচ্ছে পি ব্লক ভুক্ত মৌল কোনটি, সেটা হচ্ছে কি আর্সেনিক বা 33। নিচের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? আচ্ছা, হুন্ডের নিয়ম ছিল কি, যে অযুগ্ম অবস্থায় ইলেকট্রনগুলো থাকবে। সো এই হাইড্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নিয়মটা প্রযোজ্য নয়, কেন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে একটি, তাহলে প্রথম একটি বা 1s যে অরবিটালটা, এক্ষেত্রে কি ইলেকট্রনটা শুধু জাস্ট একবারই স্থাপন হচ্ছে, দ্বিতীয় কোনো তো নিয়মই দরকার হচ্ছে না, যে আর কোনো ইলেকট্রনও নেই, যে সেই ইলেকট্রনটা এই অরবিটালগুলো কিভাবে পূরণ করবে সেই নিয়ম জানতে হবে। এটা জাস্ট একটাই প্রোটন, জাস্ট একটা বসিয়ে দিলে হচ্ছে, বা একটা ইলেকট্রন বসিয়ে দিলে হচ্ছে। কিন্তু এখানে যখন ফসফরাস হচ্ছে, লাস্টে 3s2 3p6, লাস্টের কক্ষপথটা 3s2 3p3, সো মেবি 3p3, সো লাস্টের এই 3p3 তে, এই যে লাস্টের 3p3 তে একটা করে যে ইলেকট্রন রাখতে হবে, এক্ষেত্রেও কি হুন্ডের নিয়ম প্রযোজ্য? এখানে ফসফরাসের পর সালফার, সালফারের ক্ষেত্রে কি আরো একটা ইলেকট্রন, এই সালফারের ক্ষেত্রে
শেষ কক্ষপথে কি 4টা ইলেকট্রন থাকবে? প্রথমে অযুগ্ম আকারে একটা করে বসবে। সো এই টাইপের হতে থাকে। আর ক্রোমিয়ামে মেবি 4s1 দেন 4s1 দেন 3d5 বসবে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের হুন্ডের নিয়মটা মানা লাগে যে প্রত্যেক অরবিটালে প্রথমে হচ্ছে যুগ্মভাবে একটা করে বসবে, দেন পরবর্তীতে দ্বিতীয়বার আরেকটা করে বসবে একটা করে বসার পর। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে এইসব নিয়মের কোনো প্রযোজ্য নেই, দরকার হচ্ছে না, কারণ কি ওর একটাই মাত্র প্রোটন, একটাই ইলেকট্রন, সো একটা ইলেকট্রন একবার বসিয়ে দিলে হয়ে যায়। তরঙ্গ সংখ্যা বা ভি বার নিচের কোন বিকিরণ রশ্মির ক্ষেত্রে সর্বাধিক হয়? যার তরঙ্গ সংখ্যা বেশি হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। এক্ষেত্রে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, এই কারণে এর তরঙ্গ সংখ্যা বা ভি বার, এটা হবে ভি বার, এখানে ভি বার ইজ ইকুয়াল টু 1/λ। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট তার তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি। নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম দেখা যায়? এই সিলভারের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়, সিলভার একটা ব্যতিক্রম। সো সিলভার মেবি 47 সিলভার। সো আমরা এক্ষেত্রে ক্রিপ্টন হচ্ছে 36 এর পরে ক্রিপ্টন 36, এটি একটু করে ফেলি। আর্গন 4s2 3d10 4p6 5s2। তো এখানে কত হচ্ছে? 18 আর 2 20, 20 আর 10 30, 30 আর 6 36, আর 2 38, আমাদের লাগবে 47 পর্যন্ত। 4s2 দেন 4d এখানে যদি 47 আছে তাহলে 4d9 হবে। এখানে 38 ছিল আর 9 47 পর্যন্ত হচ্ছে। ক্রিপ্টনের পরে এটুক ছিল হচ্ছে ক্রিপ্টনের পরবর্তীতে আরো হবে 5s2 4d9। তো 5s2 4d9 এর ক্ষেত্রে আমাদের আবার নতুন নিয়ম আসছে কি, যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে যে ডি অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। এক্ষেত্রে এই 5s2 থেকে 5s1 আর 4d9 হয়, 4d10 হবে। সো নতুন করে যেহেতু 4d10 হবে আর 5s1 হবে, তাহলে কি এটা একটা ব্যতিক্রম দেখা যায়? তাই বলেছে নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম দেখা যায়? ব্যতিক্রম দেখা যায় সিলভার, যার পারমাণবিক সংখ্যা 47। পরস্পর আইসোটোনের সঠিক জোড় নিচের কোনটি? আইসোটোন বা নিউট্রন? কার নিউট্রন সংখ্যা জোড়টা সমান, কাদের নিউট্রন সংখ্যাটা সমান হবে? তো নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা বের করব হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিয়ে। ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তো এখানে হচ্ছে কি নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, ভর সংখ্যা 13, তাহলে এই দুটার বিয়োগফল হচ্ছে 6, আর এখানে এই দুটার বিয়োগফল হচ্ছে 7, তাহলে এদের নিউটন সংখ্যা সমান না, তাহলে এটা আইসোটোনের জোড়টা সঠিক না। এটার বিয়োগ করলে কত হবে? 22, আর এটার বিয়োগ করলে হচ্ছে 20, তাহলে এদেরও নিউটন সংখ্যা সমান নয়। এদের বিয়োগ করলে হচ্ছে 20, এদের বিয়োগ করলে হচ্ছে 21, এদেরটাও সঠিক নয়। এদের বিয়োগ করলে হচ্ছে 15 নিউট্রন, আর এদের বিয়োগ করলে নিউট্রন হচ্ছে 16,
এই যে ওটা সঠিক। তাহলে পরস্পর আইসোটোনের সঠিক জোন নিচের কোনটি? এই ডি, ফসফরাস আর সালফার। নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল বা সুশৃঙ্খল ইলেকট্রন বিন্যাসযুক্ত? এটা মেবি কপার হবে। কপারের ক্ষেত্রে দেখি, কপার এমনি কপার ইলেকট্রন বিন্যাস, আর্গন, আর্গন দিয়ে আমরা 18টা প্রকাশ করছি। আর্গন 4s2, এখানে ছিল 18টা আর্গনে, 18 আর 2 20, আরো আমরা 9টা, সো 3d9, কিন্তু পরবর্তীতে সুস্থিতি অর্জনের জন্য 4s1 3d10 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল বা সুশৃঙ্খলিত ইলেকট্রনের বিন্যাসযুক্ত? এক্ষেত্রে আমাদের যদি এখানে কপার প্লাস মানে কি, সে একটা ইলেকট্রন দান করে দিবে, যদি সে একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে এই 4s1 থেকেই একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে তার শেষ কক্ষপথ 4s1টা এখন ছিল 4s1, কিন্তু পরবর্তীতে যদি সে একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে 4s0 বা এই অরবিটালটাই থাকবেন। তাহলে এইটাই কি সবচেয়ে বেশি সুশৃঙ্খলিত ইলেকট্রন বিন্যাস হবে, আর তার আগের কক্ষপথ 3d10 পূর্ণ থাকবে। তো প্রশ্নের উত্তর হবে কপার প্লাস। অন্যগুলো আবার এতটা বেশি সুন্দর ইলেকট্রন সুশৃঙ্খলিত হয় না। এইটার তুলনায় বাকি তিনটা হচ্ছে আরো বেশি বেশি হিজিবিজি, তার তুলনায় কপার প্লাস আরো বেশি সুশৃঙ্খলিত। নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব বা পরমাণু মডেল প্রযোজ্য নয়? আচ্ছা, বোর তত্ত্ব বা পরমাণু মডেল প্রযোজ্য এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন। তাহলে বোর তত্ত্ব বা পরমাণু মডেল কিসের জন্য? যেসব পরমাণু এক ইলেকট্রন বিশিষ্ট থাকবে, সেসব এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর তত্ত্ব ব্যাখ্যা দিতে পারে না। তাহলে এখানে এই হাইড্রোজেনের পরমাণু কয়টা, ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন। এখানে হাইড্রোজেন প্লাস, তার মানে সে কি তার একটা ইলেকট্রন দান করে দিয়েছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা 0। হিলিয়ামের ইলেকট্রন থাকে কয়টা? দুটো, কিন্তু সে একটা দান করে দিয়েছে, তার শেষ কক্ষপথে ইলেকট্রন একটি। লিথিয়ামের ইলেকট্রন কয়টা? তিনটা, সে দুটো দান করে দিয়েছে, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটি। প্রশ্ন করছে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব বা পরমাণু মডেল প্রযোজ্য নয়? তাহলে যার একটিও ইলেকট্রন নেই সেটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। হাইড্রোজেন পরমাণুর ষষ্ঠ কক্ষপথের শক্তি E1 হলে, আচ্ছা এটা ভুল হয়েছে, এখানে হবে হাইড্রোজেন পরমাণুর একম কক্ষপথের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রন শক্তি কত? আমরা জানি যে কোনো কক্ষপথ e⁻n হলে যে কোনো কক্ষপথের শক্তি হবে প্রথম কক্ষপথের শক্তির ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। প্রথম কক্ষপথের শক্তির সাথে 1/n²। বলেছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তির জন্য প্রথম কক্ষপথের শক্তির সাথে 1/3² অথবা E1 ইন্টু 1/9। তাহলে এই যে কটাই হচ্ছে অ্যান্সার, E1 ইন্টু 1/9। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর কোন সিরিজে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? আচ্ছা, আমরা আগের এমসিকিউতে দেখেছিলাম লাইমেন বা আমার প্যাকশন ব্র্যাকেট ফুন হামফ্রিজ, সো ওটা একটু বাকি ছিল। লাইমেনের ক্ষেত্রে লাইমেন সিরিজে যদি পড়ে তাহলে যে আলো দেখা যায় সেটা হচ্ছে অতিবেগুনি।
লাইমিন, দেন বামার হচ্ছে দৃশ্যমান, বামার অঞ্চল হলে আলোটা হচ্ছে দৃশ্যমান হবে। দেন প্যাসচেন, প্যাসচেন, প্যাসচেন থেকে শুরু করে ডট ডট দিয়ে বাকি যেগুলো আছে, বাকি সবারই কি, সবার ক্ষেত্রেই কি, বাকি সবাই পড়বে হচ্ছে অবলোহিত বা আয়ন। অব অবলো অবলোহিত। তো লাইনম্যান বা অতিবেগুনি ইউভিও বলা হয়, দৃশ্যমান বা ভিজিবল ভি দেওয়া যায়, আর অবলোহিত বা আয়ন। প্রশ্ন করেছে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর কোন সিরিজে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? তো দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায় লাইনম্যানের পরে বামার। লাইনম্যান হচ্ছে কি অতিবেগুনি বা ইউভি, আর বামার হচ্ছে দৃশ্যমান। আর প্যাসচেন, ফুন্ড, হামফ্রিজ এইরকম যা আছে বাকি সবাই হচ্ছে অবলোহিত। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 2 হলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এম এর মানের সংখ্যা কয়টি হবে? তো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 2 হলে এম এর মান কত হবে? এম এর মান হবে কি 0 থেকে +1, -1, সরি +1, 0 থেকে +1, -1, +2, -2। তো এরকম কয়টা মান হবে তাহলে? 5টা মান হবে। প্রশ্ন করেছে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মানের সংখ্যা কয়টি হবে? মানের সংখ্যা কয়টি? টোটাল 5টা মান হবে। 0 থেকে এই পাশে আমরা আরো সুন্দর করে আরেকবার লিখি যে -2, -1, 0, +1, +2। এগুলো কোনো নির্দিষ্ট দেওয়া না। তো আমাদের মান কয়টা হবে? 5টা হবে। তাহলে এল এর মান 2 হলে এম এর মান হবে 5টা। এর একটা সূত্র আছে যে এম এর মান কত হবে? এম এর মান হবে 12 + 1। সো 2 ইন্টু এল এর মান কত পেয়েছি? 2 + 1। এই +1টা আসলে কি 0 এর জন্য +1 হয়, কারণ কি 0টা অ্যাড করে নিই, তাহলে 4 + 1 5, 4 + 1 5। তাহলে এম এর মানের সংখ্যা হবে 5টি। কোনো বিকিরিত আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য 540 ন্যানোমিটার হলে এর আলোকের বর্ণ কেমন হবে? আমরা সাধারণত জানি 500 থেকে 575, এই রেঞ্জটা হচ্ছে কি সবুজ আলোর ক্ষেত্রে হচ্ছে কি এই তরঙ্গদৈর্ঘ্য দেখা যায়। যেহেতু 540টা সবুজ আলো তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে পড়ছে, তাহলে এটাই হবে সবুজ বর্ণ। আয়রন 2+ আয়নের বহিঃস্তরে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি বিদ্যমান? আয়রন 2+, তাহলে প্রথমে আয়রনটা করি। আয়রন হবে আর্গন, 4s2, তাহলে 20 হয়ে গেল। আর 3d6, যেহেতু 26টা, তাহলে আয়রন 2+ আয়নের বহিঃস্তরে ডি অরবিটাল ইলেকট্রন সহ আয়রন 2+ দুটি ইলেকট্রন ধারণ করবে, কিন্তু দুটি ইলেকট্রন কোন অরবিটাল থেকে দান করবে? একদম শেষ কক্ষপথ থেকে দান করবে। একদম শেষ কক্ষপথ হচ্ছে 4s2, তাহলে 4s2 থেকে সে দুটো ইলেকট্রন দান করে দিলে এই 4s2টা থাকবে না, এটা আউট। তাহলে এই ডি অরবিটাল বা এই 3d অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? ইলেকট্রন সংখ্যা 6টি। তাহলে 3d অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? 6টি ইলেকট্রন থাকবে। এই প্রশ্নটা করেছে টিক্সের জন্য যে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? অ্যাকচুয়ালি শেষ কক্ষপথ থেকে কেউ যদি ইলেকট্রন দান করে, তাহলে তার সর্বশেষ কক্ষপথ বা প্রধান কোয়ান্টাম নাম্বার সবচেয়ে বেশি যায়, সেই কক্ষপথ থেকে ইলেকট্রন যায়। সো 4s2 থেকে চলে যাবে দুটি ইলেকট্রন, কিন্তু 3d6 এ সবগুলো ইলেকট্রনই থাকবে। পরমাণুর উপস্তরের কাঠামোগুলোর মধ্যে কোন অরবিটালটি সম্ভব? আচ্ছা, অরবিটাল সম্পর্কিত একটা বিষয় হচ্ছে n এর মানটা অবশ্যই l এর থেকে বড় হবে। যেমন 1s, এক্ষেত্রে 1 এর মান তো n এর মান 1,
এস এর মান কত? এস এর মানটা 0। সো অবশ্যই এল এর থেকে এন এর মানটা ছোট হবে। আর উপস্তর বা অরবিটাল সহকারী কোয়ান্টাম সংখ্যা এস এর মান কত? 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তাহলে এই 3f এই অরবিটাল ক্ষেত্রে প্রধান এন এর মানও 3, আর এই এফ এর মানটা হচ্ছে এটাও 3 পড়তেছে। তাহলে এন আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দুটো সমান হয়ে যাচ্ছে, যেটা তো হওয়া যাবে না। এরপর দেখি প্রধান এন এর মান এখানে 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ছোট হবে। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 2। তাহলে এইটা সম্ভব, তাহলে বিটা সম্ভব। এইটা দেখি 2, প্রধান কোয়ান্টাম নাম্বার 2, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা ডি, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 2। তাহলে দুটো সমান হয়ে গেছে, কিন্তু দুটো তো সমান হওয়া যাবে না। সহকারী কোয়ান্টাম সংখ্যা অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে ছোট হতে হবে। ডিটা অবশ্যই ছোট হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে। আর প্রধান কোয়ান্টাম নাম্বার বা এন এর মান এখানে 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা পি এর মানও 1। দুটোই কি সমান হয়ে গেছে, যেটা হওয়া সম্ভব না। তাহলে এই অরবিটালও সম্ভব নয়। অবশ্যই প্রধান কোয়ান্টাম নাম্বার এন এর মান বড় হতে হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর থেকে এন এর মান সবসময় বড় হতে হবে। পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ এমভিআর নির্ণয়ের সমীকরণ কোনটি? আমরা জানি পরমাণুর কৌণিক ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই ব্যবহার করি, যেখানে এনটা হচ্ছে কি কক্ষপথ নাম্বার, ওই ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে, কক্ষপথ সংখ্যা বা কক্ষপথ নাম্বার। এখানে পরমাণুটি দ্বিতীয় কক্ষপথে আছে, তাহলে এন এর মানটা আমরা এখন 2 বসিয়ে দিতে পারি, 2h/2 পাই। আমরা 2 আর 2 যদি অমিট করে দিই তাহলে h/পাই থাকবে, h/পাই বা h/পাই। আমরা দেখি যে কোথায় আছে। mvr is equal to 2h/পাই, এটা না। mvr is equal to h/2পাই, এটাও না। mvr is equal to h/পাই, সি নাম্বার অ্যান্সার। এটা mvr is equal to 4h/পাই দিয়ে, সেটা ভুল। নিচের কোন আয়নিক বা পারমাণবিক সিস্টেমের ক্ষেত্রে বোর মডেল সরাসরি প্রযোজ্য? আচ্ছা, বোর মডেল কেন প্রযোজ্য ছিল? সেটা ছিল কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়ন। তাহলে এখানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, তো সেই একটা ইলেকট্রনও সে দান করে দিয়েছে। তাহলে তার এখন ইলেকট্রন কতগুলো আছে? 0। হিলিয়ামের থাকে হচ্ছে কি শেষ পর্যন্ত 2টি ইলেকট্রন, কিন্তু সে একটা দান করেছে। শেষ পর্যন্ত আছে কয়টি ইলেকট্রন? 1টি। লিথিয়ামের শেষ কক্ষপথে থাকে হচ্ছে 3টে ইলেকট্রন, সে একটা দান করে দিয়েছে, যেহেতু প্লাস দেওয়া। তাহলে তার আছে কয়টা? 2টি। আর বেরিলিয়ামের থাকে 4টা, সে 2টো দান করে দিলে 2টি ইলেকট্রন থাকবে। তো বোর মডেল বা বোর সিস্টেম শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুরই ব্যাখ্যা করতে পারে। তাহলে এই হিলিয়াম প্লাসটাই হবে answer। পরমাণুর তৃতীয় প্রধান শক্তি স্তরে এম শেলে সর্বমোট অরবিটাল সংখ্যা কয়টি হবে? আচ্ছা, অরবিটাল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা 12+1 দিয়ে করতে পারি যদি সহকারী প্রধান সংখ্যা দেওয়া থাকে। আর যদি প্রধান কোয়ান্টাম নাম্বার দেওয়া থাকে তাহলে এন স্কোয়ার হচ্ছে গিয়ে প্রধান শক্তি স্তরে মোট কতগুলো অরবিটাল থাকতে পারবে। যেহেতু প্রধান শক্তি স্তর 3, তাহলে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে পরমাণুর তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বমোট অরবিটাল সংখ্যা হবে 9টি। আর যদি জিজ্ঞেস করতো প্রধান শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলে আমরা এন স্কোয়ারের সাথে একটা 2 গুণ করতাম, কারণ কি প্রতিটা অরবিটালে তো 2টো করে ইলেকট্রন থাকে। তাহলে যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার, কিন্তু অরবিটাল কয়টি? অরবিটাল শুধু n স্কোয়ার। আর যদি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা সহ থাকতো তাহলে হচ্ছে এটা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যার অরবিটাল না দিয়ে যদি বলতো সহকারী কোয়ান্টাম সংখ্যায় কতগুলো হচ্ছে ইলেকট্রন থাকতে পারবে, তাহলে আমরা 2 সহ গুণ করে দিই। তামা বা কপার পরমাণুর সর্বোপরি স্তরের ইলেকট্রন 4s1 এ 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? তাহলে কপার পরমাণুর সর্বোপরি স্তরের ইলেকট্রন 4s1 এর জন্য,
তাহলে 4s1। একটা জিনিস দেখি, প্রথম কোয়ান্টাম নাম্বার 4 হবে, এখানে 4 আছে প্রথম অপশন, দ্বিতীয় অপশন 4 আছে, তৃতীয় অপশন 4 আছে, চতুর্থ অপশনে 2 দেওয়া, তাহলে চতুর্থ অপশনটা প্রথমেই বাদ। এরপর এস, এস এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? এস হলে কি হবে? 0 হবে। তাহলে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 দেওয়া ভুল, সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 দেওয়া, তাহলে এটা হতে পারে, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা কি 0 দেওয়া, এটাও হতে পারে। আর এটা তো বাদ হয়ে গিয়েছে। এর পরবর্তী আছে জাস্ট 1, তার মানে কি এই অরবিটালে একটি ইলেকট্রন থাকবে, তাহলে জাস্ট 1। একটি থাকলে আমরা সাধারণত একটি থাকলে ওটাকে আমরা প্লাস হাফ বলি, আর পরবর্তীটাকে আমরা সাধারণত মাইনাস হাফ বলি। এটা নিয়ে খুব বেশি বিতর্কের কিছু নেই। সো আমরা এইটাও 0, এম এর মানও 0, আর এস এর মান মাইনাস হাফ, এটাও হতে পারে। এখানেও এল এর মান 0, এম এর মান 0, এসটা প্লাস হাফ। কিন্তু যেহেতু আমরা প্রথমটাকে সাধারণত প্লাস হাফ ধরি, তাহলে সিটাকে হচ্ছে আমরা সঠিক অ্যান্সার ধরছি আর বিটাকে বাদ দিচ্ছি। কোনো পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার সেটগুলোর মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, তাহলে এই 4টে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেটের মধ্যে কোনটি সঠিক? আমরা আগের করে এসেছি যে n এর মান অবশ্যই l এর থেকে বড় হতে হবে। l এর মান আর n কোনো সময় সমান হতে পারবে না। সো এই কথা বলে আমরা দেখি কিছু বাদ দিতে পারি কিনা। যেমন এই যে বি অপশনে n আর l এর মান সমান, প্রথমে বাদ। n l কখনোই সমান হতে পারবে না। এরপরে আর কিছু পাচ্ছি এখানে। এরপরে আসি, এই l এর মানের ছোট অথবা সমান হতে হবে m এর মান। তাহলে m এর সমান হতে পারবে l, অথবা ছোট কিন্তু বড় হতে পারবে না। তাহলে এখানে দেখি, এখানে দেখেন এল এর মান এম, এল এর মান 1 কিন্তু এম এর মান -2। কিন্তু এল এর মান যদি 2ই না থাকে তাহলে এম এর মান তো -2 পাবো না। মানে এই এল এর মান 1 মিন্স -1, 0 আর +1, এই 3টা অপশন হতে পারে। এখানে -2, এম এর মান বড় হয়ে গিয়েছে। এম এর মান -2 বলতে আসলে আমরা মাইনাস বা ঋণাত্মক মান নিই না। যদি এল এর মান 2 পর্যন্ত হতো তাহলে আমরা এম এর মান পেতাম -2, -1, 0, +1, +2। সো এজন্য আমরা হচ্ছে গিয়ে, যেহেতু এল এর থেকে এম এর মান বড় হয়ে গিয়েছে, এখানে এই অপশনটা বাদ। তাহলে আমরা দুটো অপশন বাদ দিয়ে ফেলেছি। এরপর আর কি বাদ দিতে পারি? দেখেন এন এর মান 2, এল এর মান 1, ছোট আছে ঠিক আছে। আর এখানে এম এর মানটাও এল এর থেকে ছোট আছে, ছোট অথবা সমান হতে পারবে এল এর। আর এস এর মান প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে এটাই মনে হচ্ছে সঠিক। এবার দেখি ডিটা কেন হচ্ছে না। এন এর মান 2, এল এর মান 1, ছোট আছে ঠিক আছে। এল এর মান 1, এম এর মান +2, এই যে এল এর থেকে এম এর মান বড় হয়ে গিয়েছে, এইটাও বল, এইটাও ক্রস, তাহলে সিটা হচ্ছে অ্যান্সার।